কয়েকটা মুহূর্ত স্তব্ধ হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহ ও তার ভঙ্গিটা দেখে দরজার গোড়া থেকেই এগিয়ে গেল আরও কাছে কিরিটি। টেবিলের ওপরে একটা রাইটিং প্যাড ও তার পাশে মুখ খোলা সবুজ রঙের একটি পার্কার 51 ঝর্ণা কলম গোল্ড ক্যাপ। প্যাডের ওপরে কি যেন লেখা। সামনের দিকে ঝুঁকে পড়ল কিরিটি লেখাটা পড়বার জন্য। অর্ধ সমাপ্ত একটা চিঠি। লেখাটা একটু জড়ানো জড়ানো, অস্পষ্ট হলেও পড়তে কষ্ট হয় না কিরিটির। আর চিঠিটা লিখেছিলেন বোঝা গেল শান্তা সেন প্রতুলকেই। প্রতুল, আমি ভেবে দেখলাম এখানে তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হবে না, তাই কালই আমি চলে যাচ্ছি। মাইকেল ব্র্যাডলোর ব্যাপারটা যে তুমি অন্যভাবে নেবে বুঝতে পারিনি। ওই পর্যন্তই চিঠিটা লেখা হয়েছিল, অসমাপ্ত চিঠি। চিঠির শেষাংশ নেই। প্যাড থেকে ওই পাতাটা ছিঁড়ে কিরিটি কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিল। পিস্তলটা হাতের মুঠোর মধ্যে বেশ শক্ত করেই ধরা। ঝোলানো হাতটা তুলতে গিয়ে কিরিটি বুঝতে পারে ইতিমধ্যেই রাইগার মর্টি সেট করেছে। কিরিটি ঘরের চতুষ্পার্শ্বে আর একবার তাকালো। মাঝারি আকারের ঘর, সামান্য আসবাবপত্রের মধ্যেই একটা ছিমছাম ভাব, পরিচ্ছন্ন রুচির প্রকাশ। একটা সিঙ্গেল খাট, বিস্তৃত শয্যা। দেখলেই বোঝা যায় শয্যা ওই রাত্রে আদৌ ব্যবহৃত হয়নি। একটি আয়না বসানো আলমারি, একটি ড্রেসিং টেবিল, তার পাশে একটি আলনায় কয়েকটি শাড়ি, ব্লাউজ ও গরম জামা। আলনার নিচে কয়েকটি পাটি, লেডিস শু, চপ্পল ইত্যাদি। আর একটি টেবিল ও দুটি চেয়ার ও একটি চামড়া দিয়ে মোড়া বেতের মোড়া। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল কিরিটি রাত 2:35 হয়েছে। একটি বাদে ঘরে বাকি সব জানালাই খোলা। উত্তরের জানালা পথে মধ্য শীত রাত্রির হিমশীতল বায়ুপ্রবাহ এসে প্রবেশ করে হাড় পর্যন্ত যেন কাঁপিয়ে যাচ্ছে। কটা আন্দাজ তুমি ফোনে জানতে পারো প্রতুল ব্যাপারটা? রাত তখন প্রায় 1টা হবে। এবারে পুলিশে তো একটা খবর দেওয়া দরকার। বলতে বলতে হঠাৎ একটা অস্পষ্ট শব্দে ঘুরে খোলা দরজার দিকে তাকাতেই বিস্মিত হতচকিত কিরিটির কণ্ঠ হতে উচ্চারিত হলো প্রশ্নবোধক একটি শব্দ, কে? নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কুং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প এবং প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্প নিহার রঞ্জন গুপ্তের লেখা ইস্কাপনের সাহেব, হরতনের বিবি। গল্পের সূত্রধার এবং বিভিন্ন চরিত্রে আমি লোকনাথ এবং মাইকেল ব্র্যাডলোর চরিত্রে দিলীপ চৌধুরী। শুরু হচ্ছে নিহার রঞ্জন গুপ্তের লেখা গল্প ইস্কাপনের সাহেব, হরতনের বিবি। রিং রিং রিং। শীতের মধ্যরাত্রি স্তব্ধতা যেন হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠল একটানা টেলিফোনের রিং রিং শব্দে। সেই সঙ্গে কিরিটির শীতরাত্রির শোক নিদ্রাটাও ভেঙে গেল। শীতও পড়েছে যেন দুর্জয় হাড় কাঁপানো। নরম পাখির পালকের লেপের তলায় গুটিসুটি দিয়ে আরামের নিদ্রা। বেজেই চলেছে টেলিফোনটা রিং রিং রিং। একটুর জন্য থামে, আবার একটানা বেজে চলে, কিছুতেই থামবে না যেন। কিরিটি একান্ত বিরক্ত চিত্তেই শেষ পর্যন্ত হাত বাড়িয়ে কোনো মতে প্লাস্টিকের ঠান্ডা রিসিভারটা টেনে নিল কানের কাছে। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো একটি ব্যাকুল কণ্ঠ। মিস্টার রায়? হ্যাঁ, কে আপনি? চেষ্টা করেও কিরিটি কণ্ঠের বিরক্তি চাপা রাখতে পারে না। আমি প্রতুল সেন কথা বলছি কালীঘাট থেকে। প্রতুল, কি ব্যাপার? বৃষ্টি একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমাকে এখনই একবার আসতে হবে ভাই। দুর্ঘটনা? হঠাৎ এত রাত্রে? ব্যাপারটা খুলে বলো তো। ফোনে সব কথা তো খুলে বলতে পারছি না, তুমি একটিবার এসো ভাই। আমার হাত পা পেটের মধ্যে সেদিয়ে যাওয়ার জোগাড় হয়েছে। আরে অত নার্ভাস হচ্ছ কেন? বলো না কি ব্যাপার। শান্তাদি সুইসাইড করেছে। কথাটা আচমকা কিরিটির কর্ণপট হয়ে এসে যেন একটা ধাক্কা দিল। কয়েকটা মুহূর্ত সত্যি কিরিটি কথাও যেন বলতে পারে না। প্রতুলের দিদি মিস শান্তা সেন সুইসাইড করেছে মানে আত্মহত্যা?
এসো ভাই, একটি বার শিগগিরই। আচ্ছা যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওই কথা কয়টি ছাড়া কিরিটি আর কিছুই যেন বলতে পারে না। ব্যাপারটা কেবল অবিশ্বাস্যই নয়, যেন কল্পনাতীত। শান্তা সেন মানে হরতনের বিপি আত্মহত্যা করেছে। মিস শান্তা সেন প্রতুলের বর্মা ফেরতা দিদি। তাকে দেখেই প্রথম দিন প্রতুলের ওখান থেকে ফিরে এসে সুব্রতকে কিরিটি বলেছিল, প্রতুলের দিদিকে দেখে কি আজ মনে হলো জানিস সুব্রত শুধিয়েছিল, কি? ওর নাম শান্তা সেন না রেখে রাখা উচিত ছিল হরতনের বিবি। সে আবার কি? বিস্মিত সুব্রত প্রশ্ন করেছিল। হ্যাঁ, দাসের হরতনের বিবির মতো ঠিক দেখতে মুখখানা ভদ্র মহিলার। সেই হরতনের বিবি আত্মহত্যা করেছে। কিরিটি শয্যা ছেড়ে উঠে পড়ল এবং তাড়াতাড়িতে বিশেষ কোনো বেশভূষা না করে একটা গরম ট্রাউজারের ওপরে গ্রেট কোটটা চাপিয়ে প্রস্তুত হয়ে নিল। চাবি দিয়ে গ্যারাজ খুলে নিজেই গাড়ি বের করলে। কিরিটি বর্ণিত হরতনের বিবি মিস শান্তা সেন, প্রতুলের বর্মা ফেরত দিদি। সাধারণত দেখা গিয়েছে ও শোনা গিয়েছে মামা, কাকা, পিসে, মেশো ইত্যাদিরই বর্মা ফেরত হয়ে থাকেন। বর্মা ফেরত দিদি বড় একটা দেখা যায় না। শান্তা সেন যুদ্ধের হিড়িকে বর্মার কোনো এক মিশনারি গার্লস স্কুলের মোটা মাইনের চাকরির মায়া ছেড়ে দীর্ঘ 20 বৎসর বাদে আবার কলকাতায় ফিরে এলেন। বয়স তখন তার 40-এর ঊর্ধ্বেই গিয়েছে, কিন্তু বয়স চেহারাটাকে কাবু করতে পারেনি। অবশ্য সাধারণ বাঙালি মেয়েদের মতো চেহারাও নয় শান্তা সেনের। প্রতুলদের গোষ্ঠীতে ছেলে মেয়ে লম্বায় সকলেই প্রায় 6 ফুটের কাছাকাছি। শান্তা সেনও বংশগত দৈহিক দৈর্ঘ্যটা পেয়েছিলেন। তাছাড়াও তার দেহের গঠনে ছিল একটা যেন পুরুষ ভাব। গায়ের রং টকটকে গোলাপের মতো, ছোট কপাল, চাপা নাক, পুরু ওষ্ঠ। মাথার দীর্ঘকে সর্বদা টাইট করে বার্মিজ প্যাটার্ন চূড়ার আকারে মাথার ওপরে বাঁধা থাকতো এবং মুখের লালচে স্বাভাবিক রং সব কিছু জড়িয়ে অনেকটা হরতনের আকারের যেন মনে হতো। কিরিটি নেহাত মিথ্যে বলেনি। 1 ভাই ও 4 বোনের মধ্যে শান্তা সেনই ছিলেন প্রতুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং লেখাপড়াতেও প্রতুলের মুখেই শোনা ওই দিদিই ছিলেন নাকি সবার চাইতে প্রখর। প্রতুলের বাবা ছিলেন সাধারণ মার্চেন্ট অফিসের কেরানি। শান্তাকে তিনি কখনো মেয়ে বলে মনে করতেন না, বলতেন ও আমার ছেলে। সত্যিই তাই হয়েছিল। MA পাশ করে শান্তা ভালো চাকরি নিয়ে সোজা বর্মায় চলে গেলেন এবং বলতে গেলে সেই থেকেই সংসারের সচ্ছলতা ফিরে আসে। শান্তা ও প্রতুল বিবাহ করেনি, কিন্তু বাকি ছোট 3 বোনের বিবাহ হয়ে গিয়েছিল। প্রতুলের ঠাকুরদার আমলের একটি ছোট দোতলা বাড়ি ছিল কলকাতায় এবং এইটাই ছিল তাদের একমাত্র সম্পদ। প্রতুল লেখাপড়ায় তেমন কোনো সুবিধা করতে পারেনি। সামান্য কেরানি কোনো এক মার্চেন্ট অফিসে। নিরীহ গোবেচারা টাইপের মানুষ প্রতুল। পেট রোগা নির্ভেজাল কেরানি। কিরিটির সঙ্গে BSc বছর 2 পড়েছিল প্রতুল। সেই সময়ই আলাপ ও ঘনিষ্ঠতা জন্মায়। প্রতুলের একটা মস্ত গুণ ছিল, চমৎকার বাঁশি বাজাতে পারত সে। ওই বাঁশি কিরিটিকে কলেজি ছাত্র জীবনে সহপাঠী প্রতুলের প্রতি বেশি আকৃষ্ট করেছিল এবং সে আকর্ষণ পরবর্তী জীবনেও নষ্ট হয়নি। চিরদিনই একটু নার্ভাস টাইপের লোক প্রতুল। অমন একটা আকস্মিক দুর্ঘটনায় প্রতুল যে একটু বেশি রকমই নার্ভাস হয়ে পড়বে তাতে আর আশ্চর্য কি। বেশি দূরে নয়, কিরিটির বাড়ি থেকে কালীঘাট অঞ্চলেই একটা গলির মধ্যে প্রতুলের বাড়ি। মিনিট 15 লাগে কিরিটির প্রতুলের ওখানে গাড়ি করে পৌঁছতে। ছোট গলি, কিরিটির প্রকাণ্ড ওল্ডস মোবিল গাড়ি ঢুকবে না, তাই গলির মোড়েই গাড়িটা পার্ক করে দরজায় লক করে কিরিটি এগিয়ে চলল। ওপারে জেলের পেটা ঘড়ি ঢং ঢং করে রাত্রি 2টো ঘোষণা করল। প্রচণ্ড কনকনে শীত পড়েছে। বাইরের ঘরে আলো জ্বলছিল। দরজায় কড়া নাড়ার আগে দরজা খুলে গেল। সামনেই দাঁড়িয়ে প্রতুল। সমস্ত মুখে যেন তার এক ফোঁটাও রক্ত নেই, ফ্যাকাশে বিবর্ণ। চোখে মুখে একটা অসহায় আতঙ্ক স্পষ্ট হয়ে উঠেছে। এসেছ? হ্যাঁ। ঘরের মধ্যে প্রতুল ছাড়া আর দ্বিতীয় প্রাণী কেউ ছিল না। একটা সেক্রেটারিয়েট টেবিল, খান 2 বেতের চেয়ার ও গোটা 2 সোফা। সমস্ত বাড়িটায় যেন একটা অস্বাভাবিক স্তব্ধতা পাথরের মতো ভারী হয়ে চেপে বসেছে। কোথাও সামান্য একটি শব্দ নেই। কেবল দেওয়ালে টাঙানো ক্লকটার পেন্ডুলামটা টক টক করে একঘেয়ে একটা শব্দ তুলে এদিক আর ওদিক করছে। স্তব্ধ নিশতি রাতের হৃৎপিণ্ডটা যেন ধক ধক করছে। কিরিটি প্রতুলের বলবার অপেক্ষা না রেখে নিজেই একটা সোফার ওপরে উপবেশন করে
ব্যাপারটা যেমন আশ্চর্য তেমনই সারপ্রাইজিং রায়। ঘন্টা দেড়েক আগে, প্রতুল ভাঙা ভাঙা গলায় বলে চলে, হঠাৎ মাথার কাছে টেলিফোনটার ক্রিং ক্রিং শব্দে ঘুমটা ভেঙে গেল। কে টেলিফোন করছে, কোথা থেকে করছে কিছুই বুঝলাম না। কেবল আমার নাম জিজ্ঞাসা করতে তখন বললাম, হ্যাঁ আমি প্রতুল কথাই বলছি। তখন সে কেবল একটি মাত্র কথাই বলে কানেকশনটা কেটে দিল। বলতে বলতে প্রতুল একটু থামে, কেটির মুখের দিকে তাকায়, সপ্রশ্ন দৃষ্টিতে নিঃশব্দে চোখ তুলে বললে, হ্যাঁ বললে, প্রতুলবাবু শিগগিরই ওপরে গিয়ে দেখুন, আপনার দিদি সুইসাইড করেছেন। তারপর বুঝতেই পারছো তখন আমার মনের কি অবস্থা। মাঝরাতে ঘুম ভাঙিয়ে টেলিফোনে হঠাৎ ওই কয়টা কথা বলি কানেকশন কেটে দিলে। কিছুক্ষণ তো আমি হতভম্ব হয়েই বসেই রইলাম। মাথার মধ্যে সব যেন কেমন গোলমাল হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত একটু সামলে নিয়ে বিছানা ছেড়ে উঠলাম এবং 3 তলার একটি মাত্র ঘরে, যেখানে দিদি থাকে, সেই ঘরের দিকে গেলাম সিঁড়ি বেয়ে উঠে। আবার কিছুক্ষণ থেমে দম নিয়ে প্রতুল বলতে লাগলো, দেখলাম দিদির ঘরের দরজা ভেজানো এবং ভেজানো দরজার ঈষৎ ফাঁক দিয়ে ঘরের আলো দেখা যাচ্ছে। ঘরের আলো জ্বলছে। প্রথমত দিদি কখনো দরজা খুলে তো শোয়ই না, ঘুমাবার সময় আলোও জ্বালা থাকে না, তাই একটু আশ্চর্য হয়ে গেলাম। ঘরে আলো জ্বলতে দেখে অর্ধরাত্রে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, অ্যান্ড আই ফাউন্ড হার ডেড। প্রতুলের গলাটা আবার উত্তেজনায় স্তব্ধ হয়ে এলো। কিটিও নির্বাক। টেবিলের ওপরে মাথা রেখে দিদি পড়ে আছে, আর তার কপালে একটা রক্তাক্ত ক্ষত, সমস্ত মুখটা রক্তে লাল। টেবিলের ওপরে রক্ত জমাট বেঁধে আছে এবং তার ডান হাতে ধরা দিদিরই ছোট্ট পিস্তলটা। ওহ, সে কি বিভৎস দৃশ্য! তোমাকে আমি বলে বোঝাতে পারবো না রায়। ইট ইজ ঘ্যাস্টি, ইট ইজ হরিবল। বলতে বলতে প্রতুল 2 হাতে মুখ ঢাকলে। কয়েকটা মুহূর্ত নিঃশব্দে কেটে গেল। দুজনেই নির্বাক। কেবল ওয়াল ক্লকটায় পেন্ডুলামের একঘেয়ে টকটক শব্দ অবিশ্রাম চলেছে। সমস্ত ব্যাপারটাই যেন এখন আমার কাছে একটা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছে। এখন বিশ্বাস করতে পারছি না কিটি, যা দেখেছি মনে হচ্ছে যা দেখেছি ভুল দেখেছি। তারপর একটু থেমে প্রতুল আবার বলতে শুরু করে, হাত পা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। কি করব কিছুই ভেবে পাই না। হঠাৎ মনে পড়লো তোমার কথা, আর সঙ্গে সঙ্গে তোমাকে ফোন করেছি। কি হবে ভাই, কি হলো? দিদি আমার হঠাৎ সুইসাইড করলো কেন? আজ রাত্রে তো শোবার আগে তার সঙ্গে কথা হয়েছে। দেরাদুনে চাকরি পেয়েছে, সামনে শনিবার দেরাদুনে গিয়ে জয়েন করবে আমাকে বললে। হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল ভাই? কিরিটি নিজেও ব্যাপারটা শুনে কম আশ্চর্য হয়নি। আগাগোড়া ঘটনাটা যেমন রহস্যপূর্ণ তেমনই অবিশ্বাস্য। শান্তা সেন সুইসাইড করেছেন, কিন্তু বাইরে থেকে সেই সংবাদ অন্য একজন টেলিফোনে প্রতুলকে জানাচ্ছে তার ঘুম ভাঙিয়ে। শান্তা সেন যে সত্যি সত্যি সুইসাইড করেছেন সে কথা বাইরের কারোর পক্ষে জানা সম্ভবই বা কেমন করে? আর বাইরের কোনো তৃতীয় ব্যক্তি জেনেই যদি থাকে, তার শীতের মধ্যরাতে শান্তা সেনের ভাইকে টেলিফোনে ডেকে ঘুম ভাঙিয়ে সে সংবাদটি দেবার কি উদ্দেশ্য থাকতে পারে? এতে করে একটা ব্যাপার স্পষ্ট হয়ে উঠছে চোখের সামনে যে এই জানানোর মধ্যে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর উদ্দেশ্যই যদি থাকে তো সেটা কি? কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। ব্যাপারটা কেউ জানে না নাকি প্রতুল? কিটি প্রশ্ন করে। না, সকলেই ঘুমোচ্ছে, কাউকে আমি জানাইনি। মৃদু কণ্ঠে প্রত্যুত্তর দেয় প্রতুল। চলো একবার দেখে আসি ওপরে গিয়ে। যাবে? হ্যাঁ নিশ্চয়ই, দেখে আসে যাক, চলো। আমারও যেতে হবে? অত নার্ভাস হয়ে পড়লে তো চলবে না প্রতুল, ধৈর্য তোমাকেই ধরতেই হবে। ওঠো চলো। একান্ত অনিচ্ছার সঙ্গেই প্রতুল জবাব দেয়, চলো। সমস্ত বাড়িটা যেন ঘুমিয়ে আছে। অদ্ভুত একটা স্তব্ধতা। নিঃশব্দে দুজনে অন্ধকার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একসময় কিরিটি চাপা কণ্ঠে বলে, আমাকে খবর দেওয়ার আগে তোমার উচিত ছিল থানায় একটা সংবাদ দেয়া। থানায়? হ্যাঁ, সুইসাইড বা হোমিসাইড যাই হোক, থানায় একটা খবর তো দিতেই হবে ভাই। স্বাভাবিক মৃত্যু তো নয়, পুলিশের পারমিশন ছাড়া মৃতদেহে সৎকারই তো করতে পারবে না। সে যাক, আগে চলো তো দেখি ব্যাপারটা। থানায় আমি ফোন করে দেবক্ষণ। এলাকার ইনচার্জ এখন কল্যাণ সোম আছে। দোতলা বাড়িটা হলেও ছাদের ওপরে একটা ঘর আছে। ঘরটা বেশ মাঝারি আকারের ও চারিদিকে খোলামেলা বলে এই বাড়িতে শান্তা সেন আসা অবধি ছাদের ওই ঘরটিতেই থাকবার ব্যবস্থা করেছিলেন। তাছাড়া শান্তা সেন চিরদিনই একটু নির্জনতা প্রিয়। একতলা ও দোতলা সর্বসমেত 5খানা ঘর। খোলা ছাদের একপাশে ঘরটি। ছাদের চারিদিকে ফুল ও অন্যান্য পাতাবাহারের টবে সাজানো। এদিকের খোলা জানলা পথে দেখা যাচ্ছিল ঘরে আলো জ্বলছে।
দরজাটা ভেজানোই ছিল। বারিকের জন্য কিরিটি ভেজানো দরজাটা সামনে এসে দাঁড়ালো। প্রতুলও তার পশ্চাতে দাঁড়ায়। প্রথমে অতঃপর কিরিটি ভেজানো দরজা ঠেলে ঘরের মধ্যে প্রবেশ করলো। উজ্জ্বল বৈদ্যুতিক আলোয় ঘরের মধ্যে পা দিতেই যে দৃশ্যটা কিরিটির চোখে পড়ল সত্যি তা ভয়াবহ। চেয়ারের ওপর উপবিষ্ট শান্তা সেনের দেহের ঊর্ধ্বাংশ সামনের টেবিলে উপুর হয়ে পড়ে আছে। মাথাটা একদিকে কাত হয়ে আছে। বাম ভ্রু ঠিক মধ্যস্থলে একটা বীভৎস রক্তাক্ত ক্ষতচিহ্ন। মুখের দক্ষিণাংশ সমস্তটাই প্রায় জমাট বাঁধা রক্তে ঢেকে আছে। বাম হাতটা চেয়ারের হাতলের পাশ দিয়ে ঝুলছে অসহায়ের মতো। প্রসারিত দক্ষিণ হস্তটি টেবিলের ওপর ন্যস্ত এবং দক্ষিণ হস্তের মুষ্টিতে ধৃত ছোট্ট একটি পিস্তল। মাথার চুল একটু রুক্ষ এলোমেলো। বোধহয় ওই দিন সন্ধ্যায় শান্তা সেন কোনোরূপ কেশ প্রসাধন করেননি। গায়ে হাত কাটা সিল্কের ব্লাউজ, পরিধানে সাদা সিল্কের শাড়ি। কয়েকটা মুহূর্ত স্তব্ধ হয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মৃতদেহ ও তার ভঙ্গিটা দেখে দরজার গোড়া থেকেই এগিয়ে এলো আরও কাছে কিরিটি। টেবিলের ওপরে একটা রাইটিং প্যাড ও তার পাশে মুখ খোলা সবুজ রঙের একটি পার্কার 51 ঝর্ণা কলম, গোল্ড ক্যাপ। প্যাডের ওপরে কি যেন লেখা। সামনের দিকে ঝুঁকে পড়ল কিরিটি লেখাটা পড়বার জন্য। অর্ধ সমাপ্ত একটা চিঠি। লেখাটা একটু জড়ানো জড়ানো, অস্পষ্ট হলেও পড়তে কষ্ট হয় না কিরিটির। আর চিঠিটা লিখছিলেন বোঝা গেল শান্তা সেন প্রতুলকেই। প্রতুল, আমি ভেবে দেখলাম এখানে তোমার সঙ্গে থাকা আর আমার পক্ষে সম্ভব হবে না, তাই কালই আমি চলে যাচ্ছি। মাইকেল ব্রাডলোর ব্যাপারটা যে তুমি অন্যভাবে নেবে বুঝতে পারিনি। ওই পর্যন্তই চিঠিটা লেখা হয়েছিল, অসমাপ্ত চিঠি। চিঠির শেষাংশ নেই। প্যাড থেকে ওই পাতাটা ছিঁড়ে কিরিটি কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিল। পিস্তলটা হাতের মুঠোর মধ্যে বেশ শক্ত করি ধরা। ঝোলানো হাতটা তুলতে গিয়ে কিরিটি বুঝতে পারে ইতিমধ্যেই রাইগার মর্টিস সেট করেছে। কিরিটি ঘরের চতুষ্পার্শ্বে আর একবার তাকালো। মাঝারি আকারের ঘর, সামান্য আসবাবপত্রের মধ্যে একটা ছিমছাম ভাব, পরিচ্ছন্ন রুচির প্রকাশ। একটি সিঙ্গল খাট, বিস্তৃত শয্যা। দেখলেই বোঝা যায় শয্যা ওই রাত্রে আদৌ ব্যবহৃত হয়নি। একটি আয়না বসানো আলমারি, একটি ড্রেসিং টেবিল, তার পাশে একটি আলনায় কয়েকটি শাড়ি, ব্লাউজ ও গরম জামা। আলনার নিচে কয়েকটি পাটি, লেডিস শু, চপ্পল ইত্যাদি। আর একটি টেবিল ও দুটি চেয়ার ও একটি চামড়া দিয়ে মোড়া বেতের মোড়া। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল কিরিটি রাত 2:35 হয়েছে। একটি বাজে ঘরের বাকি সব জানলাই খোলা। উত্তরে জানালা পথে মধ্য শীতরাত্রির হিম শীতল বায়ুপ্রবাহ এসে প্রবেশ করে হাড় পর্যন্ত যেন কাঁপিয়ে যাচ্ছে। কটা আন্দাজ তুমি ফোনে জানতে পারো প্রতুল ব্যাপারটা? রাত তখন প্রায় 1টা হবে। এবারে পুলিশে তো একটা খবর দেওয়া দরকার। বলতে বলতে হঠাৎ একটা অস্পষ্ট শব্দে ঘুরে খোলা দরজার দিকে তাকাতেই বিস্মিত হতচকিত কিরিটির কণ্ঠ হতে উচ্চারিত হলো প্রশ্নবোধক একটি শব্দ, কে? সঙ্গে সঙ্গে প্রতুলের নজর পড়েছিল খোলা দরজার দিকে। প্রায় সঙ্গে সঙ্গে প্রতুল বলে, এ কি মাইকেল ব্র্যাডলো? মাইকেল ব্র্যাডলো, দীর্ঘকায় কৃষ্ণবর্ণ এক পুরুষ, খোলা দরজার ওপরে দাঁড়িয়ে, দু চোখে বিস্ময় ভরা সপ্রশ্ন দৃষ্টি, চৌকো ছড়ানে মুখ, ফ্রেঞ্চ কাট দাড়ি, ওষ্ঠের ওপরে পাকানো একজোড়া গোঁফ, ছোট কপাল, মাথার চুল বিশ্বস্ত এলোমেলো, পরিধানে স্লিপিং পায়জামা ও কালো রঙের ওপর লাল সুতোয় তোলা ড্রাগনের মূর্তি, কিমানো গায়ে। কি ব্যাপার পটল বাবু, ইনি কে? পরিষ্কার শুদ্ধ উচ্চারণে বাংলায় কথা বললেন আগন্তুক মাইকেল ব্র্যাডলো। গলাটা একটু ভাঙা ভাঙা ও কর্কশ, কিন্তু কিরিটি বা প্রতুল কারো মুখ দিয়েই কোনো কথা বের হলো না। মাইকেল এবারে সোজা ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন এবং সামনেই রক্তাক্ত শান্তা সেনের মৃতদেহটা দেখে চমকে দুপা পিছিয়ে কি যেন স্বগতোক্তি করলেন। হাউ হরিবেল! এ কি শান্তা? প্রতুলই কথা বললে, দিদি সুইসাইড করেছে। সুইসাইড? শান্তা সুইসাইড করেছে? মাইকেল আবার বললেন। সংক্ষেপে প্রতুল সমস্ত ঘটনাটা আবার তাকে বললে। হাউ ইম্পসিবল! এসব কি ব্যাপার পটল বাবু? এক্সকিউজ মি মিস্টার ব্র্যাডলো। কিরিটির কথায় ব্র্যাডলো ফিরে তাকালেন। আপনি আপনি হঠাৎ ওপরে এলেন? ঘুম কোনোদিনই আমার
খুব গাঢ় নয়। এই ঘরের ঠিক নিচের ঘরটাতে আমি শুয়েছিলাম। আপনাদের পায়ের শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। এত রাতে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে কে, দেখার জন্য আমি উপরে এসেছি। আচ্ছা মিস্টার ব্র্যাডলো, একটু আগে বলেছিলেন আপনার ঘুম খুব গাঢ় নয়। এর আগে কোনোরূপ শব্দ বা চিৎকার শুনতে পাননি? না, তাছাড়া এত রাত পর্যন্ত এই ঘরে আমি বসে শান্তার সাথে গল্প করেছি। রাত 11টা পর্যন্ত? হ্যাঁ। হঠাৎ কিরিটি প্রতুলের দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কোন ঘরে শুয়েছিলে প্রতুল? বরাবর দোতলার ঘরেই আমি শুই। গত পরশু মিস্টার ব্র্যাডলো আসার পর থেকে দোতলায় আমার ঘরটা ছেড়ে দিয়ে আমি নিচে বৈঠকখানার পাশের ঘরটাতে শুচ্ছিলাম, জবাব বলে প্রতুল। মিস্টার ব্র্যাডলো, আপনি কোনো ফোনের রিং শুনেছেন? ফোনের রিং? নো, কই না। আচ্ছা চলো প্রতুল নিচে। তাহলে কল্যাণ সোমকে একটা ফোন করা দরকার। লেট হিম কাম। কল্যাণ সোম? হু ইজ হি? প্রশ্নটা করেন মাইকেল। কালীঘাটের থানা ইনচার্জ, জবাব দেয় কিরিটি। ফোন পেয়েই আধ ঘন্টার মধ্যে কল্যাণ সোম এসে হাজির হলো। কল্যাণ সোমও একটু আশ্চর্যই হয়ে গিয়েছিলেন এত রাত্রে এরকম জায়গা থেকে কিরিটির ফোন পেয়ে। বাইরের ঘরেই কিরিটি, প্রতুল ও ব্র্যাডলো কল্যাণের অপেক্ষা করছিল। কি ব্যাপার রায়, এখানে আপনি হঠাৎ? আসুন কল্যাণবাবু, এই শীতের মধ্যরাতে আপনাকে টেনে আনতে হলো বলে দুঃখিত। একটা বৃষ্টি ব্যাপার ঘটে গিয়েছে। কিরিটির কথায় কল্যাণ সোম বুঝতে পারেন ব্যাপার একটা কিছু বিশেষ রকম ঘটেছে, নচেত এত রাত্রে কিরিটি তাকে টেনে আনতো না। একটা খালি চেয়ারে বসতে বসতে সোম বললেন, হ্যাঁ বলুন। আলাপ করিয়ে দিই, ইনি প্রতুল সেন, বিএসসি ক্লাসে একসঙ্গে পড়েছিলাম, সেই থেকেই আলাপ। ইনি আমাকে প্রথমে ফোন করাই আমি এসেছিলাম, ব্যাপারটা এর দিদিকে কেন্দ্র করেই। এর দিদি মিস শান্তা সেন হ্যাজ বিন ব্রুটালি মার্ডার্ড। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। ব্রুটালি মার্ডার্ড? নৃশংসভাবে হত্যা করা হয়েছে? কথাটা শুনে মুহূর্তে যুগপৎ ঘরের মধ্যে উপস্থিত সকলেই কিরিটির মুখের দিকে চমকে তাকালো। প্রতুলের কণ্ঠ হতে একটা অস্ফুট কাতর আর্তনাদও বের হয়ে আসে। এ কি বলছেন মিস্টার রায়? প্রশ্ন করলেন মাইকেল ব্র্যাডলো। হ্যাঁ, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি মিস্টার ব্র্যাডলো, মিস শান্তা সেন আত্মহত্যা করেননি, তাকে কেউ হত্যা করেছে গুলি করে। কিরিটি এবারে সংক্ষেপে কল্যাণ সোমকে ঘটনাটা বলে গেল। বাড়িতে কে কে আছেন প্রতুল বাবু? প্রশ্ন করলেন কল্যাণ সোম। আমি, আমার এক পৌরা পিসি, চাকর বলাই আর বামুনদি আমার মা। উনি মিস্টার ব্র্যাডলো পরশু এখানে এসেছেন। উনি মানে মিস্টার ব্র্যাডলো? কথাটা অসমাপ্ত রেখেই কল্যাণ সোম প্রতুলের মুখের দিকে তাকালেন। মাইকেল ব্র্যাডলো তখন নিজের পরিচয় নিজেই দিলেন। মেজর মাইকেল ব্র্যাডলো, মিলিটারি অফিসার, পিস টাইমে বার্মা রাইফেলের সঙ্গে গত 6 বৎসর রেঙ্গুনে ছিলেন। মাস কয়েক আগে ভারতে আসেন। বর্তমানে 6-9 পাঞ্জাব রেজিমেন্টের একজন কোম্পানি কমান্ডার। জাতিতে ভারতীয় খ্রিস্টান, আদিবাস লখনৌতে। রেঙ্গুনে থাকাকালীন সময়েই মিস শান্তা সেনের সঙ্গে তার আলাপ হয় এবং আলাপ ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়। মাত্র পরশুদিন লাহোর থেকে 10 দিনের ক্যাজুয়াল লিভ নিয়ে শান্তা সেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কল্যাণের সঙ্গেই সকলে আবার 3 তলার ঘরে গেল। কল্যাণ মৃতদেহ ও ঘরটি পরীক্ষা করলেন। অতঃপর ঘরের দরজায় চাবি দিয়ে সকলে নিচে নেমে এলো। কল্যাণের নির্দেশ অনুযায়ী তখন সকলকে ঘুম থেকে তোলা হলো। পৌরা পিসিমাও সব কথা শুনে হাউ হাউ করে কেঁদে উঠলেন। ভৃত্য বলাই ও বামার মাও সব শুনে হতভম্ব। শেষোক্ত 3 জনকেই নানাভাবে প্রশ্ন ও জেরা করা হলো, কিন্তু কারো কাছ থেকেই বিশেষ কোনো উল্লেখযোগ্য সংবাদ পাওয়া গেল না। 3 জনেই ঘুমোচ্ছিল, কেউ কিছু জানে না, কেউ কোনো শব্দ বা চিৎকার শুনতে পায়নি। বাকি রইল জেরা ও প্রশ্ন করা প্রতুল ও মাইকেল ব্র্যাডলোকে। প্রতুলের ব্যাপারও আগেই শোনা হয়ে গিয়েছিল। মাইকেলও বললেন তিনিও কিছু টের পাননি। কল্যাণ সময় জবানবন্দি নেওয়া হয়ে গেলে কিরিটি তখন এক এক করে ডেকে প্রশ্ন শুরু করলো। প্রথমেই ডাক পড়ল পিসিমা নিস্তারিণী দেবীর। বয়স 50-এর ঊর্ধ্বে নয়, মাথার চুল বেশিরভাগই এখনো কালো, অটুট স্বাস্থ্য, বয়স যেন এখনো দাঁত বসাতে পারেনি। বংশগত নিয়মে এই লম্বা চওড়া 9 বৎসর বয়সের সময়ে বিবাহ হয়েছিল এবং 11 বৎসরে বিধবা হন। বাল্য বিধবা, নিঃসন্তান। পিতামহ আদর করে 9 বৎসর বয়সে নাতনির বিবাহ দিয়েছিলেন।
বসুন পিসিমা, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। পিসিমা অনেকটা সামলে নিয়েছেন। কিরিটির নির্দেশে খালি চেয়ারটায় উপবেশন করলেন। ঘরে কল্যাণসম কিরিটি ছাড়া তৃতীয় কেউ ছিল না। একটু যেন ইতস্তত করে কিরিটি তার জিজ্ঞাসাবাদ শুরু করে। আচ্ছা পিসিমা, গত রাত্রে শেষ কখন আপনার সঙ্গে মিস শান্তা সেনের দেখা হয়েছিল? পিসিমা নিস্তারে মৃদু শান্ত কণ্ঠে জবাব দিলেন, 10টায় ওদের খাওয়া চুকে যাবার পর আমি নিজের ঘরে শুতে যাই। সাধারণত রাত্রে আপনার ঘুম কিরকম? ঘুম আমার খুব পাতলাও নয়, খুব গাঢ়ও নয়। আপনি কোনো রকম শব্দ বা চিৎকার শোনেননি? না। একটা কথা কতকটা বাধ্য হয়ে আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে পিসিমা, মনে কিছু করবেন না বলে একটু থেমে কিরিটি তার বক্তব্য শেষ করে। প্রতুলবাবু ও শান্তা দেবী ভাই বোনের মধ্যে সদ্ভাব কেমন ছিল? এতদিন তো দূরে দূরেই ছিল, মাস তিনেক এখানে এসেছে শান্তা। এর মধ্যে ওদের দুজনের মধ্যে অসদ্ভাবের তো কিছু দেখিনি। তবে গতকাল সন্ধ্যের দিকে ভাই বোনের মধ্যে কি নেই যেন সামান্য বচসা হয়েছিল। কেন বচসা হয়েছিল জানেন না? না। মাইকেল সাহেবকে নিয়ে বচসা হয়েছিল বলে কি আপনার মনে হয়? মাইকেল? না না, কেন তাকে নিয়ে হবে? লোকটা তো খুব ভদ্র। আচ্ছা, আর একটা কথা, এবারের মালিক কি ভাই বোন দুজনেই? দুজনেই। ওদের বাপ দুজনাকেই বাড়িটা দিয়ে গিয়েছে। আচ্ছা পিসিমা, আপনার ভাইজি শান্তা সেনকে আপনার কিরকম লাগতো? এমনিতেই তো ভালোই ছিল, তবে একটু ম্লেচ্ছ প্রকৃতির ছিল। ভৃত্য বলাই ও রাধুনী বামার মা দুজনেই নিচের তলায় শুয়েছিল। তাদেরও ডেকে কিরিটি দুটি প্রশ্ন করলে ভাই বোনের মধ্যে তারা কোনো বচসা বা রাগারাগি হতে শুনেছে কিনা। দুজনেই জবাব দেয় সেরকম কিছুই তারা কেউ শোনেনি। দ্বিতীয় প্রশ্ন করে তারা কেউ কোনো টেলিফোনের শব্দ বা চিৎকার কিছু শুনেছে কিনা। জবাব দিল তারা না। কিরিটির আহ্বানে প্রতুল যখন ঘরে এলো, বাইরে তখন রাতের অন্ধকার ফিকে হয়ে আসছে। বসো প্রতুল, ঘটনার গুরুত্ব নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। সত্যি কি তোমার ধারণা দিদির ব্যাপারটা সুইসাইড নয় মার্ডার? মৃতদেহ পরীক্ষা করেই সেটা আমি বুঝতে পেরেছিলাম। ক্ষত পরীক্ষা করলে পুলিশ সার্জনও যে সেই অভিমতই প্রকাশ করবেন সে বিষয়ে আমি নিশ্চিত। কেন? প্রশ্ন ভরা দৃষ্টিতে পুতুল কিরিটির মুখের দিকে তাকায়। সুইসাইড হলে ক্লোজ রেঞ্জে ফায়ার করার দরুন ক্ষতের চারপাশে কার্বনের দাগ থাকতো, আশেপাশে চুলও ঝলসে পড়া থাকতো, এবং অত ক্লোজ রেঞ্জে ফায়ার হলে বুলেটটা স্কালকে ভেদ করে বাইরে বের হয়ে আসবার সম্ভাবনাই বেশি ছিল। সেক্ষেত্রে একটা নয়, দুটো ক্ষতই থাকতো, অর্থাৎ বুলেটের প্রবেশ ও নির্গমনের পথ। পরীক্ষা করে দেখেছি সেরকম কিচ্ছুই নেই, এবং একটি মাত্র পয়েন্টেই আমি ডেফিনিট হয়েছি যে সি হ্যাজ বিন মার্ডার্ড। তাকে কেউ হত্যা করেছে, আত্মহত্যার কেস নয় এটা। কিরিটি একটানা কথাগুলো বলে গেল, কিন্তু তবু যেন ইতস্তত করে প্রতুল। না, এতে আর কোনো কিন্তু বা সন্দেহ নেই প্রতুল, এবং নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কতখানি সিরিয়াস, গুরুত্বপূর্ণ, এবং তাকে যখন হত্যাই করা হয়েছে তখন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই করা হয়েছে। কিন্তু বুঝতে পারছি না কিছুতেই ভাই, দিদিকে এইভাবে কে হত্যা করবে, আর কেনই বা করবে? প্রতুল বলে, কেন হত্যা করা হলো সেটা মানে উদ্দেশ্য অর্থাৎ মোটিভ জানতে পারলে তো সমস্যাটাই অনেকটাই সহজ হয়ে আসতো। সেটাই তো আপাতত আমাদের অনুসন্ধান করে জানতে হবে ভাই। একটু থেমে কিরিটি আবার বললে, পিসিমার মুখে শুনলাম গতকাল সন্ধ্যার দিকে নাকি তোমার সঙ্গে তোমার দিদির কী নিয়ে বচসা হয়েছিল। কিছু মনে করো না ভাই, ব্যাপারটা যদি তুমি আমাকে খুলে বলো। প্রতুল যেন একটু ইতস্তত করলে কয়েকটা মুহূর্ত, তারপর বললে, হ্যাঁ, হয়েছিল মাইকেলকে নিয়ে। মাইকেলকে নিয়ে? তারপর যেন কতটা আত্মগতভাবেই বলল, অনুমান তাহলে আমার সত্য। সামথিং উইথ ইস্কাবনের সাহেব, হরতনের বিবি আর ইস্কাবনের সাহেব। কে কি বললে? কিছু না, কিন্তু বচসা হয়েছিল কেন? কিরিটি কথাটা ঘুরিয়ে দেয়। তুমি তো জানো রায় কীরকম গোড়া হিন্দু ছিলেন আমার বাবা। তাই কি? হ্যাঁ, দিদি নাকি এখানে আসবার বৎসর খানেক আগেই ধর্মান্তর গ্রহণ করেছিল। ধর্মান্তর গ্রহণ করেছিল? হ্যাঁ, খ্রিশ্চান হয়েছিল। কিন্তু হঠাৎ তিনি এতকাল পরে ধর্মান্তর গ্রহণ করলেন কেন? সেটাই তো আশ্চর্য। কিরিটি একটু ভেবে বলে, আচ্ছা, তোমার দিদি ধর্মান্তর গ্রহণের ব্যাপারটার সঙ্গে মাইকেল ব্র্যাডলোর কোনো যোগাযোগ আছে বলে তোমার মনে হয় কি প্রতুল? দিদিকে অবশ্যই সে কথা বলতে সে সোজা অস্বীকার করেছিল, কিন্তু আমার মনে হয় তাই। কেন? মাইকেলের বাপ জোসেফ ব্র্যাডলো নাকি একজন গোড়া ধর্মযাজক পাদ্রী।
রেঙ্গুনে থাকাকালীন সময়ই ব্র্যাডলো পরিবারের সঙ্গে দিদির খুব বেশি ঘনিষ্ঠতা হয় এবং সেই পাদ্রি জোসেফ ও মাইকেলের চেষ্টায় দিদি ধর্মান্তর গ্রহণ করে। দিদি যে ধর্মান্তর গ্রহণ করেছে এটা আমার জানা ছিল না। মাইকেল আসবার পরই সেটা প্রকাশ পায়। এই ব্যাপার নিয়ে কি তোমাদের মধ্যে বচসা হয়েছিল প্রতুল? হ্যাঁ, দিদিকে আমি স্পষ্টই বলে দিয়েছিলাম খ্রিশ্চানের এ বাড়িতে স্থান হতে পারে না, কারণ এখন আমাদের এ বাড়িতে কুলদেবতা লক্ষ্মীনারায়ণ আছেন এবং নিয়মিত তার পূজা হয়ে থাকে। তোমার দিদি তোমার সে কথার কি জবাব দিয়েছিলেন? সে বলেছিল আমার নাকি এ বাড়ি থেকে তাকে তাড়াবার কোনো অধিকার নেই, বিশেষ করে তার উপার্জিত অর্থ নাকি এ বাড়ি তৈরি করবার সময় বাবা নিয়েছিলেন। অতঃপর কিটি বললে, আচ্ছা তুমি এবারে মাইকেলকে গিয়ে পাঠিয়ে দাও। মাইকেল ব্র্যাডলো এলেন। বসুন মিস্টার ব্র্যাডলো, কিটি বললে। মাইকেল উপবেশন করার পর কিটি আবার প্রশ্ন শুরু করে, আচ্ছা মিস্টার ব্র্যাডলো, আপনার সঙ্গে তো মিস সেনের অনেক দিনের আলাপ। মিস সেন কোন প্রকৃতির স্ত্রীলোক ছিলেন বলতে পারেন? একটু অসহিষ্ণু ও রকচড়া ছিলেন বটে মিস সেন, আদারওয়াইজ সি হ্যাড এ পারফেক্ট ক্যারেক্টার। খুব সাহসী, উচিত বক্তা ও রিজনেবল ছিলেন। আপনার সঙ্গে তার বিবাহের কোনো কথাবার্তা কখনো হয়েছিল কি? না, কেন, কোনোদিনই না। উই ওয়ার জাস্ট লাইক এ সিস্টার অ্যান্ড ব্রাদার। তাছাড়া আমি যতদূর তাকে জানতাম, বিবাহের ব্যাপারটা তিনি বরাবরই ঘৃণাই করতেন। আচ্ছা, একটা কথা বলতে পারেন, হঠাৎ তিনি ধর্মান্তর গ্রহণ করতে গেলেন কেন? সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমি কেমন করে বলে দেবো বলুন? ওয়েল মিস্টার ব্র্যাডলো, মিস সেনের এই হত্যার ব্যাপারটা আপনার কোনো রকম কিছু মনে হয়? সত্যি কথা বলতে মিস্টার রায়, আমি যেন ব্যাপারটা একেবারে যাকে বলে বজ্রাহত হয়ে গিয়েছি। কাউকে আপনার সন্দেহ হয়? ব্যাপারটা আগাগোড়ায় আমার কাছে কল্পনাতীত বলে মনে হচ্ছে। সন্দেহ করব কাকে বলুন? প্রথমত পুতুলের মুখে শান্তা আত্মহত্যা করেছে শুনে যেমন ব্যাপারটা কোনো ক্রমে আমার কাছে বিশ্বাস ও বোধগম্যের মধ্যে ধরা দেয়নি, তেমনি দ্বিতীয়ত আপনার মুখে ব্যাপারটা আত্মহত্যা নয় হত্যা শুনেও আমার সমস্ত বিচার বুদ্ধি দিয়ে কোনো মীমাংসাতেই পৌঁছতে পারছি না এখনো। শান্তার মতো স্থির বুদ্ধি মেয়ের যেমন কোনো কারণে আত্মহত্যার ক্ষণিক দুর্বলতা জাগতে পারে না, তেমনি তাকে হত্যা করার মতো প্রয়োজন হতে পারে আমার ধারণাতেই আসছে না। কিটি মাইকেলের কথার কোনো জবাব দেয় না। ভোরের প্রসন্ন আলোয় চারিদিক ক্রমে ঝলমল করে ওঠে। কিটি আবার তিনতলায় ছাতের ঘরে, যেখানে শান্তা সেনের মৃতদেহ এখনও রয়েছে, সেখানে গিয়ে প্রবেশ করে। আবার খুঁটিয়ে খুঁটিয়ে ঘরের চারদিকে লক্ষ্য করে কোনো কিছু যদি গত রাত্রে তার দৃষ্টিকে এড়িয়ে গিয়ে থাকে। চিঠিটা পকেট থেকে বের করে আবার পড়ে। ব্যাপারটা যে আত্মহত্যা নয় এ বিষয়ে সে নিশ্চিত। তাহলে অন্তত চিঠিটা লিখতে লিখতে অর্ধপথে অসমাপ্ত চিঠিটা রেখে সে আত্মহত্যা করতো না। খুব সম্ভব কেউ শান্তা সেনকে গুলি করেছে ঘরের মধ্যে ঢুকে ক্লোজ রেঞ্জে দাঁড়িয়ে। সে নিশ্চয়ই শান্তা সেনের অপরিচিত ছিল না, অন্যথায় অত ক্লোজ রেঞ্জে দাঁড়িয়ে তার অজ্ঞাতে গুলি করা যায় না। হয়তো শান্তা সেন শুতে যাবার পূর্বে চিঠি লিখছিল, এমন সময় হত্যাকারী এসে প্রবেশ করে সে চিঠিটা শেষ করতে পারেনি। তারপর হত্যাকারী তাকে হয়তো কথা বলতে বলতে আচমকা গুলি করেছে এবং গুলি করবার পরে মৃতের হাতে পিস্তলটা গুঁজে দিয়ে চলে গিয়েছে। কিন্তু তাহলেও একটা কথা, পিস্তলে গুলি ছোড়ার আওয়াজটা কেউ শুনতে পেল না কেন? তারপর পুতুলকে টেলিফোনে সংবাদটা জানানো, টেলিফোনের ব্যাপারটাও একটা রহস্য। হত্যাকারী কি সত্যি সত্যি পুতুলকে টেলিফোন করেছিল? যদি ধরে নেওয়া যায় যে টেলিফোন করেছিল সেই হত্যাকারী, কিন্তু কেন? ব্যাপারটা তো এমনিতেই পরের দিন সকালে স্বাভাবিক উপায় সকলে জানতে পারত। এক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য হতে পারে কোনো কারণে সেই রাত্রেই হত্যাকারী চেয়েছিল হত্যার ব্যাপারটা সকলের গোচরীভূত হোক, তাই ফোন করে জানিয়েছিল প্রতুলকে। এখন কথা হচ্ছে, হত্যাকারী কোনো বাইরের তৃতীয় ব্যক্তি, না বাড়িতে এই গত রাত্রে যারা উপস্থিত ছিল তাদেরই মধ্যে কেউ? মৃত শান্তার মুখের দিকে তাকালো কিরিটি। ঘষা কাছের মতো চোখের মণি দুটো স্থির অপলক যেন তাকিয়ে আছে, ভাষাহীন, বোবা। মুহূর্তের জন্যও যদি চোখের মণি দুটো নড়ে উঠত, কিন্তু তা আর হবে না। সমস্ত রহস্যকে নিয়ে যেন চিরদিনের মতো স্থির হয়ে গিয়েছে। হঠাৎ কিরিটির দৃষ্টি টেবিলের নিচে আবদ্ধ হলো। টেবিলের পায়ের কাছে শান্তা সেনের এক পাটি স্যান্ডেল যেখানে পড়েছিল তারই গা ঘেঁষে চকচক করছে কি যেন একটা। কৌতূহল ভরে নিচু হয়ে তুলে নিল কিরিটি।
একটা সোনার আংটি। আংটির উপরিভাগটা একটা হরতনের মতো এবং তার উপরে মিনা করা একটি অক্ষর পি। আংটিটার সাইজ দেখে মনে হয় কোনো পুরুষের আঙুলের। আংটির ফাঁকটা প্রমাণ আকারের। নামের আদ্যক্ষর পি। কার আংটি? সহসা বিদ্যুৎ চমকের মতোই বর্ণমালার কয়েকটি অক্ষর পরপর মনের মধ্যে ভেসে ওঠে। ইংরাজি পি, বাংলা প। কার কার নামের আদ্যক্ষর? যার নামেরই আদ্যক্ষর হোক, তার হাতের আংটি এ ঘরে ওই জায়গায় এলো কি করে? এক হতে পারে যার আংটি তার হাতের আঙুল থেকে কোনো এক সময় খুলে ছিটকে হয়তো গিয়ে ওখানে পড়েছে। যদি তাই হয়ে থাকে, তবে কি যার আংটি সে টের পায়নি? নিশ্চয় পায়নি, নচেত সে কি আংটিটা তুলে নিত না? আর হতে পারে সে এখনো জানে না, কিন্তু কার হতে পারে এ বাড়িতে আংটিটা? প্রথমে কিরি শান্তার হাতের আঙুলগুলো পরীক্ষা করলে এবং দেখতে গিয়ে তার নজর পড়ল পিস্তল ধৃত ডান হাতের আঙুলে স্পষ্ট আংটির দাগ রয়েছে। পকেট হতে একটা রুমাল বের করে তার সাহায্যে বদ্ধ মুষ্টি থেকে ধীরে ধীরে পিস্তলটা বের করে নিয়ে মধ্যমায় আংটিটা পরাতেই চমৎকার করে আঙুলে সেটা ফিট করে গেল। তাহলে আংটিটা শান্তা সেনেরই? কিন্তু আংটিটা খুলে গেল কি করে? সঙ্গে সঙ্গে চকিতে অন্য একটি সম্ভাবনা উঁকি দেয় কিরির মনে এবং সেই সঙ্গে আরও একটা চিন্তা মনের মধ্যে এসে উদয় হয়। শান্তা সেনের হাতের আঙুলে পি আদ্যক্ষর লেখা আংটি কেন? নিশ্চয়ই কারো অভিজ্ঞান বা প্রীতিচিহ্ন। অন্যমনস্কভাবে ভাবতে ভাবতে কিরিটি টেবিলের ওপর থেকে ঝর্ণা কলমটা তুলে নিল। এ কি আশ্চর্য! গত রাত্রে কিরিটির নজর পড়েনি। কলমের নিবটা ভাঙা। ওই দিনই সন্ধ্যার দিকে থানা অফিসার ও কিরিটি প্রতুলদের ওখানে গিয়েছে। প্রত্যেককেই নাকি আরও কিছু কিছু জিজ্ঞাসা আছে কিরিটির। প্রথমে এলেন পিসিমা নিস্তারিণী দেবী। কোনোরূপ ভনিতা বা সময়ক্ষেপ না করে সোজাসুজি কিরিটি তার বক্তব্য পেশ করে। কাল রাত্রে 11টা থেকে 11:30টার মধ্যে শান্তা দেবীর ঘরে আপনি গিয়েছিলেন পিসিমা? চমকে উঠলেন যেন নিস্তারিণী স্পষ্ট প্রশ্নে। বললেন, কই না। মনে করে দেখুন। না। ওই সময় যখন শান্তা দেবীর ঘরে গোলমাল হচ্ছিল? কে বললে এ কথা? মিথ্যে থাকবার চেষ্টা করছেন নিস্তারিণী দেবী, খুলে বলুন। আমি কিছুই জানি না। হঠাৎ নিস্তারিণী দেবীর গলার স্বর অত্যন্ত কঠিন হয়ে গেল। যদি আপনিই নন পিসিমা, প্রতুল ও মাইকেল সাহেব, আপনারা প্রত্যেকেই সব ব্যাপারটা জানেন। টেলিফোন অফিসের সংবাদ নিয়ে আমি জেনেছি গতকাল দিনে ও রাত্রে মাত্র একটি কলই হয়েছিল, প্রতুলের আমাকে ফোন করা। আপনারা 3 জনে মিলে যে ব্যাপারটা ঢাকতে চাইছেন সেটা স্পষ্টই আমি বুঝতে পারছি। এখনও সব কথা আমাকে খুলে বলুন, নইলে উনি থানা অফিসার আপনাদের প্রত্যেককেই শান্তা দেবীকে হত্যা করার অভিযোগে অ্যারেস্ট করতে বাধ্য হবেন। আর বুঝতেই পাচ্ছেন অ্যারেস্ট হলে ব্যাপারটা কত দূর গড়াবে। তথাপি নিস্তারিণী দেবীর কাজ হতে কোনো কথা আদায় করা গেল না। প্রতুল এলো ঘরে এবং সেও নিস্তারিণী দেবীর মতোই কোনো কিছু স্বীকার করল না। তখন ডাকা হলো মাইকেলকে। তিনি যখন সব কিছু অস্বীকার করলেন তখন কিরিটি বললে, শোনুন মিস্টার মাইকেল, শোনো প্রতুল, গত রাত্রে সমস্ত ঘটনাটার মাত্র একটি দিকেই ইঙ্গিত জানাচ্ছে। বাইরের কোনো তৃতীয় ব্যক্তি শান্তা দেবীর হত্যাকারী নয়। তুমি মিস্টার মাইকেল বা নিস্তারিণী দেবী অর্থাৎ তোমার পিসিমা, এই 3 জনের একজনই হত্যাকারী শান্তা সেনের। কি বলছো তুমি কিরিটি? অত্যন্ত দুঃখের সঙ্গেই জানাতে বাধ্য হচ্ছি, ঠিক তাই। কিন্তু কেন আমার এ ধারণা হলো তাই জানতে চাও তো? প্রতুল যেন বোবা হয়ে গিয়েছে। কিরিটির প্রশ্নের কোনো জবাব দিতে পারে না, কেবল নিঃশব্দে ফ্যাল করে তাকিয়ে থাকে ওর মুখের দিকে। কিরিটির কণ্ঠস্বরটা কেমন যেন একটু অস্বাভাবিক রকমের গম্ভীর মনে হয়। কিরিটি বলে, শোনো প্রতুল, সর্বক্ষেত্রেই হত্যার একটা মোটিভ থাকে, এক্ষেত্রেও নিশ্চয়ই একটা আছে, যদিচ এখনো পর্যন্ত সেখানে আমি পৌঁছাতে পারিনি। এবং সেটা জানতে পারলে এতক্ষণ সোজা আমি তোমাদের 3 জনের মধ্যে আসল হত্যাকারীকে স্পট আউট করতে পারতাম। কিন্তু থাক সে কথা। শোনো, যে মুহূর্তে আমি বুঝতে পেরেছি যে ব্যাপারটা আত্মহত্যা নয় হত্যা, তখনই তোমার টেলিফোনে সংবাদ পাওয়ার ব্যাপারটার সঙ্গে সঙ্গে চোখ বিয়োগ করে আমি বুঝতে পারি যে ব্যাপারটা তোমার তো অজানা নয়। দ্বিতীয়ত, পিস্তলের আওয়াজটা যখন তোমরা কেউ শোনোনি বলছো, তখন আসল ব্যাপারটা অন্তত তোমাদের 3 জনের মধ্যে কারোই অজানা থাকা সম্ভব নয়। তোমরা 3 জনই সব কিছু জানো। শুধু তাই নয়, তোমাদের ওই গোপনতা আর একটা সত্যকে আমার কাছে স্পষ্ট করে তুলেছে যে বাইরে থেকে কেউ এসে শান্তা সেনকে হত্যা করেনি। হত্যা করেছ তোমাদের মধ্যেই কেউ একজন। সত্যকে বেশি দিন চাপা দিয়ে রাখতে পারবে না প্রতুল, প্রকাশ পাবেই। তবে মিথ্যে কেন কেলেঙ্কারি বাড়াবে? এখনো আসল ব্যাপার সব খুলে বলো। পিসিমা অবশ্যই কিছু কিছু বলেছেন।
কিরিটির কথা শেষ হলো না, প্রতুল চিৎকার করে ওঠে, কি বলেছে পিসি? কিরিটি বুঝতে পারে তার চাল ব্যর্থ হয়নি। পিসিমা কিছু প্রকাশ করেছেন জেনেই সে বিচলিত হয়ে উঠেছে। ব্যস্ত হয়েও না, শোনো, কাল রাত 11টা থেকে 11:30টার মধ্যে কি নিয়ে তোমার দিদির ঘরে গোলমাল হয়েছিল বলো? মাইকেল সাহেব এবার মুখ খুললেন। আমি সব কথা বলছি, শুনুন মিস্টার রায়। মাইকেলের কণ্ঠস্বরের সকলেই তার মুখের দিকে ফিরে তাকালো। এই বাড়ির নিজের অংশ শান্তা বিক্রি করে মিশনে দিতে চায়। সে ব্যাপার নিয়ে ভাই বোনের ঝগড়া হয় পরশু সন্ধ্যায়। শেষ পর্যন্ত শান্তা বাড়ি হতে চলে যাবে ঠিক করে। আমাকে সে কথা সে বলে গত সন্ধ্যায়। গত রাতে খাওয়া দাওয়ার পর আমি যখন শান্তার ঘরে যাই, শান্তা তখন চিঠি লিখছিল। শান্তাকে আমি বোঝাতে গিয়েছিলাম ভাই বোনের ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য। এমন সময় প্রতুলবাবু সেই ঘরে গিয়ে হাজির হন। তখন বুঝতে পারিনি প্রতুলবাবু আমার পিস্তলটা নিয়ে গিয়েছেন তার দিদিকে হত্যা করার জন্য। তার হাতে আমার পিস্তল। আমি হঠাৎ প্রতুলবাবুর হাতে পিস্তল দেখতে পেয়ে কেড়ে নিতে যাই। ফলে দুজনে ধস্তাধস্তি হয়। শান্তা দেবীও আমাদের ছাড়াবার চেষ্টা করেন। টানাটানি করতে করতে হঠাৎ পিস্তল থেকে গুলি ছোটে এবং শান্তা দেবী খুব কাছে থাকায় গুলি কপাল ভেদ করে যায়। এই হচ্ছে ব্যাপার। কিরিটির প্রতুলের মুখের দিকে তাকিয়ে দেখে দু হাতে মুখ ঢেকে তখন সে বসে আছে। মাইকেল সাহেব তখন বলেন, দুর্ঘটনা এমন আকস্মিক ঘটে গেল যে আমরা সকলে একেবারে বোবা হয়ে গেলাম যেন। গোলমাল ও পিস্তলের শব্দে পিসিমা তখন ছুটে এসেছেন। হঠাৎ প্রতুলের কণ্ঠস্বর শোনা গেল, আমি হত্যা করেছি দিদিকে, আমাকে গ্রেফতার করো কিরিটি, আমাকে গ্রেফতার করো। একটু থেমে মাইকেল সাহেব আবার বলতে লাগলেন, কোথা থেকে কি হয়ে গেল কেউ তো সত্য কথা বিশ্বাস করবে না। তখন ভেবে চিনতে আমারই পরামর্শ মতো ব্যাপারটা যে আত্মহত্যা এইভাবে সাজানো হলো। কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ প্রতুল যে কেন আপনাকে ফোনে ডেকে আজগুবি গল্প ফাঁদলো বুঝতে পারলাম না। তবে এখন বুঝতে পারছি যে ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। ঈশ্বর চালিত হয়ে প্রতুল আপনাকে ফোন করেছিল, নচেত এইভাবে সমস্ত ব্যাপারটা বলবারই হয়তো অবকাশ পেতাম না। কারণ আপনি না এলে এইভাবে সত্যকে হয়তো পুলিশের লোক খুঁচিয়ে বের করতে পারত না। ব্যাপারটার মধ্যে এবং মাইকেল বর্ণিত কাহিনীর মধ্যে সত্য মিথ্যা যাই থাক, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টাল ডেথ হিসাবেই থানা অফিসার কিরিটির পরামর্শ মতো ডায়েরি দিলেন। আরও দিন তিনেক বাদে ফোন পেয়ে কিরিটি হাওড়া স্টেশনে মাইকেল সাহেবের সঙ্গে দেখা করতে গেল। মাইকেল সাহেব কর্মস্থানে ফিরে যাচ্ছেন। গাড়ি ছাড়বার দ্বিতীয় ঘন্টা পরবার পর হঠাৎ একসময় মাইকেল সাহেব বললেন, একটা কথা আপনাকে সত্য বলিনি মিস্টার রায়। শান্তা ও আমার পরস্পরের সম্পর্কটা। কিরিটি মৃদু হেসে বললে, জানি। জানেন? কি জানেন? আপনারা পরস্পরকে ভালোবাসতেন। সে কি, কেমন করে জানলেন? প্রতুলের মুখেই আপনার পুরো নামটা জানি, মাইকেল পিটার ব্র্যাডলো, তাই না? হ্যাঁ, কিন্তু সম্ভবত পিটারের আদ্যক্ষর পি মীনাঙ্কিত করা শান্তা দেবীর হাতের আঙুলের আংটিটাই তার সাক্ষ্য দিয়েছিল। মাইকেল পিটার ব্র্যাডলো চুপ করে রইলেন। গাড়ি ছাড়বার শেষ ঘন্টা পড়ল। স্টেশনের আলোয় কিরিটি স্পষ্ট দেখলে পিটারের চোখের কোল দুটি জলে ছলছল করছে। ইস্কা বনের সাহেব। কিরিটি মনে মনে বলে, তোমার সেলাম। শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তের লেখা গল্প ইস্কা বনের সাহেব, হরতনের বিবি। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।